দেশ জুড়ে গ্যাস সংকটের প্রভাব পড়েছে শিল্পনগরী নরসিংদীতেও। গ্যাসের অভাবে উৎপাদন বন্ধ বহু শিল্প কারখানায়। বন্ধ হচ্ছে একের পর এক প্রতিষ্ঠান। জ্বলছে না বাসাবাড়ির চুলা, থমকে গেছে সিএনজি চালিত গাড়ির চাকাও। দ্রুত সমস্যার সমাধান না হলে উৎপাদন শিল্পে বিপর্যয়ের শঙ্কা কারখানা মালিকদের। গ্যাস সংকটের কারণে চলছে না কারখানার মেশিন, কাজ না থাকায় নেই শ্রমিকদের কোলাহল। নরসিংদীর শিল্প কারখানাগুলোতে প্রবেশ করলেই এখন দেখা মিলে এমন চিত্রের। মহেশখালীর একটি ভাসমান এলএনজি টার্মিনালে ত্রুটির কারণে প্রায় এক সপ্তাহ ধরে বিঘ্ন হচ্ছে গ্যাস সরবরাহ, যার নেতিবাচক প্রভাব পড়েছে নরসিংদীর গ্যাস নির্ভর শিল্প কারখানাগুলোতে। গ্যাসের অভাবে এরই মধ্যে চুয়ালা ও মাধবদী এলাকায় বেশ কয়েকটি কারখানা বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। যেগুলো চালু আছে সেখানেও উৎপাদন নিম্নমুখী। সময়মতো পণ্য ডেলিভারি নিয়ে দুশ্চিন্তায় কারখানা মালিকরা। যেখানে গ্যাস প্রেসার থাকে 20-25, সেখানে গ্যাস প্রেসার আছে মাত্র 2-3। এই কারণে মেশিন সবসময় বন্ধ থাকতেছে, প্রোডাকশন উৎপাদন ব্যাহত হচ্ছে। পার ডে আমাদের ক্ষতি 1.5-2 লাখ টাকা ক্ষতি আমাদের। আমরা চাই এটা যেন চালু হয়। গ্যাসের অভাবে চুলা জ্বলছে না বাসাবাড়িতেও। একই অবস্থা পরিবহন খাতেও। সিএনজি ফিলিং স্টেশনগুলোতে গাড়ি সারি প্রতিদিনই দীর্ঘ হচ্ছে। গ্যাস দেখা গেছে যে 5টার পর যা চলে যায়, আর সেই 3টার দিকে একটু আসলে এই অল্প আছে একটু রান্না করতে হয়। 5 ঘন্টা হয়েছে বলছি তেলের গ্যাসের লেগা। সরকার যদি দ্রুত এটা পদক্ষেপ না নেয় সব লাড়ে মারা দেব। এর প্রভাব পড়েছে রুটি রুজিতেও। কাজ না থাকায় বেকার হয়ে পড়েছেন হাজারো শ্রমিক। উৎপাদন বন্ধ থাকলে তো আর একটা ফ্যাক্টরি চলে না। মেশিন বন্ধ থাকে, ওয়ার্কারের সমস্যা হয়, এখানে আমাদের বেতন নিতেও সমস্যা হয়ে যাবে। ঘোড়াশাল সার কারখানায় অগ্রাধিকার ভিত্তিতে গ্যাস সরবরাহ করায় অন্য খাতে ঘাটতি বেড়েছে। দ্রুত সমস্যার সমাধান হবে আশা তিতাস কর্তৃপক্ষের। বিদ্যুৎ কেন্দ্র আছে, ফার্টিলাইজার আছে, এগুলো গ্যাস দেওয়ার পর আমরা সেগুলো এখন অন্যান্য জায়গায় গ্যাস সাপ্লাই করছি। আমি যতটুকু জানি যে বাইরের এক্সপার্টরা আসছেন, মেরামত হওয়ার পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। গ্যাস সংকট নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হবে, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্ট সবার। ডিবিসি নিউজ ডেস্ক। গ্যাস সংকট তীব্র, তার প্রভাবে গাজীপুরে সৃষ্টি হচ্ছে নানামুখী সমস্যা। ক্ষতির মুখে পড়েছে ওয়াশিং, তৈরি পোশাক, সিরামিক ও টেক্সটাইল কারখানা। এদিকে গ্যাসের আশায় সিএনজি স্টেশনগুলোতে যানবাহনের দীর্ঘ লাইন। শিল্প ও পরিবহন খাত ক্ষতিগ্রস্ত হওয়ায় বিপাকে সবাই। গাজীপুরের শিল্পাঞ্চলে তীব্র গ্যাস সংকট। প্রয়োজনীয় চাপ না থাকায় বিপাকে ওয়াশিং কারখানাগুলো, তৈরি পোশাক, সিরামিক ও টেক্সটাইল কারখানাগুলো ক্ষতির মুখে। বিকল্প উপায়ও মিলছে না সমাধান। 1 মাস যাবত আমরা টোটালি গ্যাস নাই, ডাইং ফ্যাক্টরি টোটালি বন্ধ হচ্ছে, পাইও না গ্যাস। আর যতটুকু পাই একদিন পরে দেখা যায় 2 দিন লাগে গ্যাস আসতে। তো ওই গ্যাস দিয়ে আসলে ডাইং ফ্যাক্টরি চালানো সম্ভব না। এদিকে গ্যাসের আশায় সিএনজি স্টেশনগুলোতে যানবাহনের দীর্ঘ লাইন। সম্প্রতি টঙ্গীতে গ্যাস সরবরাহের দাবিতে তিতাসের আঞ্চলিক বিক্রয় ও বিপণন কেন্দ্র ঘেরাও করে বিক্ষোভ করে এলাকাবাসী। আপনারা জাতীয় গ্রিডের কথা বলবেন, হ্যাঁ জাতীয় গ্রিডের যে সমস্যা ওই সমস্যা আমরা রাজি, আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু ইদানিং কালে গত 2-3 মাস যাবত একেবারেই গ্যাস থাকছে না। গ্যাসের ব্যবস্থা যদি না হয় আমাদের বিলগুলা ফেরত দিয়ে দিবেন। দিনেও গ্যাস থাকে না, রাত্রেও গ্যাস থাকে না, অথচ প্রতি মাসে আমরা প্রতিটা গ্যাসের 1080 টাকা বিল দিচ্ছি, কিন্তু আমরা গ্যাস পাচ্ছি না। আমরা স্মারকলিপি প্রদান করেছি। পাওয়ার গ্রিডের যান্ত্রিক সমস্যা দূর হলে গ্যাস সংকটের সমস্যাও সমাধান আসবে বলছে তিতাস কর্তৃপক্ষ। বর্তমানে কয়েকদিন যাবৎ দেশের জাতীয় গ্রিডে গ্যাসের সাপ্লাই কম থাকার কারণে দেশব্যাপী একটা গ্যাসের সংকট দেখা দিয়েছে। যদি এর বাইরে কোনো কারিগরি ত্রুটি থেকে থাকে তাদের স্মারকলিপি আমরা গ্রহণ করেছি, অতি দ্রুত সময়ের মধ্যে সেটা সমাধান করার ব্যবস্থা করব। একদিকে শিল্প মালিকদের লোকসান, অন্যদিকে সিএনজি চালিত যানবাহনের চালকদের কর্মঘণ্টা নষ্ট। সব মিলে স্থবির হয়ে পড়েছে কর্মজীবন। মাহমুদা শিকদার, ডিবিসি নিউজ, গাজীপুর। গত কয়েকদিন ধরে গ্যাস সংকটে নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন রাজধানীবাসী। চাপ বাড়ছে ফিলিং স্টেশনে, গ্যাসের চাপ খুব কম বাসাবাড়িতে। রান্নার জন্য অপেক্ষা করতে হচ্ছে ঘন্টার পর ঘন্টা। এ বিষয়ে জানাতে মহাখালী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন হাসিব পান্থ। হাসিব, আজ কি অবস্থা পাম্পগুলোর, আর ভোগান্তি কেমন দেখছেন? যেমনটি বলছিলেন প্রিয়া, বিশেষ করে পাম্পগুলোতে ভোগান্তি তো রয়েছেই, পাশাপাশি আমি যদি একটু দেখাই আমার পেছনের যে চিত্রগুলো, বিশেষ করে যারা গ্যাস নিতে আসছেন এই পাম্পগুলোতে দীর্ঘক্ষণ
আনুমানিক 1.5 ঘন্টা 2 ঘন্টা কিংবা কখনো বা 2-3 ঘন্টা দাঁড়িয়ে থেকে কিন্তু তাদের সেই দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকে তারপর তারা গ্যাসটি নিতে পারছেন। এছাড়া যদি বলি যে ভোগান্তির কথা, এখানে যে যারা আসছেন গ্যাসটিতে, যে চালকরা আসছেন সিএনজি যারা চালান, তারা কিন্তু এমনটি বলছিলেন যে বিশেষ করে তাদের একটি যেই 2 থেকে আড়াই ঘন্টা বা 3 ঘন্টা যাবত যে সময়টি তারা যে ব্যয় করে এই এখানে অপেক্ষা করে, সেই সময়টিতে কিন্তু তাদের একটি আমরা একটু কথা বলার চেষ্টা করব। বিশেষ করে এখানে যারা গ্যাস নিতে আসছেন, আপনি কতক্ষণ যাবত এখানে এসেছেন? আমি ভাই এখানকারই আপনি? আমরা এখানে আসছি, মনে করেন যে আপনার 3-4 ঘন্টা ধরে সিরিয়ালে থাকি। সিরিয়ালে একদম মহাখালী, আপনার রেলগেটের পরে চলে গেছে মহাখালী বাস টার্মিনাল পর্যন্ত। রাত 12টা আসলেও মনে করেন গ্যাস পাওয়া যায় না, এবং কোনো গ্যাসের কোনো সিস্টেমই নাই। প্রেশার থাকে মনে করেন আপনার 90-60, শুধু আপনার 100 প্রেশার থাকে না। তার জন্যই মনে করেন একটা মহাখালী ইউরেকা পাম্প খালি শুধু খোলা আছে, তার জন্য সিরিয়াল থাকে। এই জন্য তার মানে এই জন্য অনেক পাম্পে মনে করেন ভিড় জমায়, তার জন্য মনে করেন যে গ্যাসের সংকট দেখা দিচ্ছে, কোনো পাম্পে গ্যাস নাই। প্রিয়া, কথা বলছিলাম বিশেষ করে এখানে যারা গ্যাসটিতে এসেছে জানাচ্ছিলেন, আপনি নিশ্চয়ই দেখলেন যে আসলে অধিকাংশ গ্যাস পাম্পগুলো প্রায় কিন্তু বন্ধ। শুধু যে গ্যাস পাম্পগুলো বন্ধ তা নয়, আমরা বেশ কয়েকটি বাসা বাড়িতেও গিয়েছিলাম। বিশেষ করে সকালবেলায় ভোরবেলাতে ওঠার পর থেকে যেই গৃহস্থালী কাজগুলো বা যে রান্নাবান্নার যে বিষয়, সেই জায়গা থেকেও কিন্তু তারাও কিন্তু গ্যাস পাচ্ছে না। সবকিছু মিলে যদি বলতে হয়, দেশের এই যে তীব্র যে গ্যাসের সংকট, অনেকটা কিন্তু আসলে সেই মহাখালীর যে ভাসমান এলএনজি টার্মিনালের যে কারিগরি ত্রুটি, দেশের যে গ্যাসের ফিল্ডের উৎপাদনের যে হ্রাস এবং চাহিদার তুলনায় যে সামগ্রিক সরবরাহ ঘাটতি, সবকিছু মিলিয়ে কিন্তু আসলে এই সংকটের কারণ বলা যেতে পারে। এবং ভোগান্তি তো আছেই, পাশাপাশি বিশেষ করে যারা বাসা বাড়িতে রাজধানীর বিশেষ করে মোহাম্মদপুর, আদাবর থেকে শুরু করে মিরপুর, বেশ কয়েকটি জায়গাতে কিন্তু আমরা সকাল থেকে গিয়েছি। এবং সবকিছু মিলিয়ে যদি বলতে হয় প্রিয়া, যে এখন পর্যন্ত আমরা যে কয়েকটি পাম্প ঘুরেছি, তার মধ্যে এই পাম্পে এসে কিন্তু বেশ 3-4 ঘন্টা, আপনি যে শুনলেন যে আসলে 3-4 ঘন্টা তারা অপেক্ষা করে, অনেকে কিন্তু গ্যাসও পাচ্ছে না। সবকিছু মিলে এই ছিল সর্বশেষ তথ্য, এবং পরবর্তী যদি কোনো তথ্য পাই অবশ্যই সেটি আপনার মাধ্যমে জানিয়ে দেব। ধন্যবাদ হাসিব আপনাকে। ভয়াবহভাবে নিচে নামছে ভূগর্ভস্থ পানির স্তর। 50 বছরে পানির স্তর 6 থেকে নেমে এখন 75 মিটার গভীরে। এর অন্যতম কারণ ভূগর্ভের পানির অতি ব্যবহার, অপরিকল্পিত উন্নয়ন, জলাশয় ধ্বংস এবং নদী বা খালের তলদেশের দূষণ। এতে অতিবৃষ্টিতে জলাবদ্ধতা তৈরি হলে ভূগর্ভে পৌঁছাতে পারছে না পানি। মারাত্মক পরিবেশ বিপর্যয়ের ঝুঁকি দেখছেন বিশেষজ্ঞরা। সম্প্রতি অতি বৃষ্টিতে তলিয়ে যায় রাজধানীর বেশিরভাগ এলাকা, তৈরি হয় ভয়াবহ জলাবদ্ধতা। এই অবস্থায় সামনে আসে রাজধানীর জলাশয়গুলো ভরাট হওয়ার চিত্র। তথ্য বলছে, গত 2 দশকে ঢাকার জলাশয় 20 ভাগ থেকে নেমে এসেছে 3 ভাগে। এই জলাবদ্ধতার মধ্যেও উদ্বেগের বিষয় ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়া। গবেষণায় দেখা গেছে, রাজধানীতে প্রতি বছর প্রায় 3 মিটার করে নিচে নামছে ভূগর্ভস্থ পানির স্তর। 1970 সালে পানির স্তর মাটির মাত্র 6 মিটার গভীরে থাকলেও বর্তমানে তা ঠেকেছে প্রায় 75 মিটারে। এই পরিস্থিতির অন্যতম কারণ মাটির পানি শোষণ ক্ষমতা হারানো, যা তৈরি হয়েছে অপরিকল্পিত নগরায়নে ভূপৃষ্ঠ কংক্রিটের আবরণে ঢেকে যাওয়ায়। একই সাথে জলাশয় কমা, খাল ও নদীর তলদেশে দূষণ এবং কৃষিসহ নানা কারণে ভূগর্ভস্থ পানির অতি ব্যবহার। আমরা এই শহরটাকে তৈরি করেছি এমনভাবে যে আমাদের এই ইনফিল্ট্রেশনের জায়গাটা আমরা নষ্ট করে ফেলেছি। উন্নয়নের যে তত্ত্ব, সেই তত্ত্ব অনুযায়ী আমরা আমাদের শহরের প্রায় 80 ভাগ সারফেস কনক্রিট বানিয়ে ফেলেছি। কনক্রিট বানানোর কারণে আমাদের যে ইনফিল্ট্রেশন হওয়ার কথা, সেই ইনফিল্ট্রেশনে বাধাপ্রাপ্ত হচ্ছে। ভূগর্ভস্থ পানি কমে যাওয়ার ভয়াবহ প্রভাব পড়েছে সুপেয় পানি, কৃষি, জীববৈচিত্র্য এবং মাটির গুণগত মানের ওপর। এই অবস্থা চলতে থাকলে সামনে আসবে খারাপ পরিস্থিতি, শঙ্কা বিশেষজ্ঞদের। ভূগর্ভস্থ পানির ভলিউম কমে যাওয়ার কারণে এখানে হেভি মেটাল কন্টামিনেশন হয়, ফলে এটি স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে। বৃক্ষের স্বাভাবিক যে এই বৃদ্ধি, সেটি ব্যাহত হয়। আবার কৃষিকাজের জন্য পানি সরবরাহ কমে যায়। সবচেয়ে ভয়ঙ্কর যে জিনিসটি এখন আশঙ্কা করা হচ্ছে, সিঙ্ক হোলের মতো একটি ফিচারের
তৈরির ঝুঁকি তৈরি হয়। ঢাকা শহরেও 2-1 জায়গায় এই ধরনের তথ্য পাওয়া যাচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, পরিকল্পিত উন্নয়ন, জলাশয় বাড়ানো, খাল বা নদীর তলদেশের দূষণ কমানো এবং ভূগর্ভস্থ পানির ব্যবহার কমাতে পারলে ধীরে ধীরে পরিবর্তন আসতে পারে এই পরিস্থিতির। তবে দেশব্যাপী সরকারের খাল ও নদী খনন ও পুনঃখনন কিছুটা আশার আলো দেখাচ্ছে এই সমস্যা সমাধানে। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা। এক বছরে বাড়ি নির্মাণে ব্যয় বেড়েছে প্রায় 40%। নতুন অর্থ বছরে ফ্ল্যাট কেনায় বেড়েছে নিবন্ধন ব্যয়ও। আর তাতেই মধ্যবিত্তের আবাসন বিক্রির কমেছে প্রায় 30%। আবাসন ব্যবসায়ীরা বলছেন 60 থেকে 70% কমেছে বিলাসবহুল ফ্ল্যাটের বিক্রি। আবাসন খাতে স্থবির হওয়ায় বিক্রি কমেছে নির্মাণ সামগ্রীরও। কাজ না থাকায় বেকার হাজারো শ্রমিক। বর্ষা মৌসুমে টানা বৃষ্টিতে ব্যাহত হয় নির্মাণ কাজ। এ কারণে এ সময় চাহিদা কমে ইট, বালি, সিমেন্ট সহ নির্মাণ সামগ্রীর। চাহিদা কমে এসবের বিক্রিও। রাজধানী ঘুরে দেখা গেছে অনেকটা অলস সময় পার করছেন বিক্রেতারা। বিক্রি না থাকায় কর্মহীন শ্রমিকরাও। 5-6 মাস আগে কাজ ভালো ছিল, এখন বেচা বিক্রি একটু খারাপ, মালের দাম বেশি। সব জিনিসের দাম বাড়ছে, এই দামের কারণে পাবলিকও বা বাড়িওয়ালারা মাল জিনিস কম কেনে। চাহিদায় ভাটা পড়ায় দাম কমেছে রডের। বিক্রি হচ্ছে টন প্রতি 3 থেকে 4 হাজার টাকা কমে। বিক্রেতারা বলছেন রডের চাহিদা কমেছে প্রায় 45% পর্যন্ত। আর 20 থেকে 30% পর্যন্ত চাহিদা কমেছে টাইলস, বাথরুম ফিটিংস সহ নানান সিরামিক পণ্যের। তবে চওড়া সিমেন্ট আর থাই গ্লাসের দাম পার ডে প্রতি মাসে সেল করতাম ধরেন 50,000 পার ডে, 50-60 সেল করতাম। সেই সেলটা নিচে এখন নামে চলে আসছে 10,000, 15,000, 20,000 এরকম সেল চলে আসছে। ব্যবসা বলতে নাই বলে চলে যাচ্ছে। এখন আল্লাহ পাক রাখছে, ওরকম পেটে ভাতে বাধা রাখছে আর কি। সিমেন্টের দাম বাড়ছে, রডের দাম কমে গেছে, শুধু ইউজ কম হওয়ার কারণে। পরিসংখ্যান ব্যুরোর বিল্ডিং ম্যাটেরিয়ালস প্রাইস ইন্ডেক্সের হিসেবে 2024-25 অর্থ বছরে যেখানে সূচকের প্রবৃদ্ধি ছিল 5.7%, সেখানে 2025-26 অর্থ বছরে তা নেমেছে 2.2%। তবে নির্মাণ কাজ কমলেও কমেনি ব্যয়। গেল এক বছরে পরিবহন ব্যয় বেড়েছে 2.26%। আর শ্রমিকের মজুরি বেড়েছে 2.85%। আবাসন ব্যবসায়ীরা বলছেন একদিকে চওড়া নির্মাণ ব্যয়, অন্যদিকে ব্যাংক ঋণের উচ্চ সুদহার ও নিবন্ধন ব্যয়ের কারণে কমেছে ফ্ল্যাটের ক্রেতা। আবাসন আমি আগেই বলেছি, এটা হচ্ছে একটা এসেনশিয়াল খাত, মানুষের এসেনশিয়াল নিডস। এটা আর 5টা ট্রেড ব্যবসার মতো সরকারকে ভাবলে চলবে না। যার জন্য আমরা বলেছি যে আসলে 16-17% ইন্টারেস্টের টাকা নিয়ে কোনোভাবে আবাসন ব্যবসা করা। অনেক দেশে আছে, আমি যখন আসলে পিএইচডি করে আমি দেখেছি যে প্রথম বাড়ি করার সময় রাষ্ট্র তাদেরকে $10,000 এমনি দিয়ে দেয়, মানে উৎসাহিত করে তুমি বাড়ি করো। কিন্তু আমার দেশে কী হচ্ছে, 17% ইন্টারেস্ট নিয়ে আমাকে বাড়ি করতে হবে। এবং সেটা আবার করে কি, যারা যে ক্রেতা যারা, তাদেরকে 4 বছর 5 বছরে পে ব্যাক করতে হয়। একজন মানুষ বেতন পায় 40,000 টাকা, কিস্তি আসছে 90,000 টাকা। রিহ্যাব সভাপতি মনে করেন আবাসন এবং নির্মাণ খাত স্থবির হয়ে গেলে চাপ পড়বে গোটা অর্থনীতিতেই। আমাদের যে পপুলেশন সেটাকে অ্যাড্রেস করে এই ডেপটাকে যুগোপযোগী করতে হবে। রিফাত তাসনুভা, ডিবিসি নিউজ, ঢাকা। জলাবদ্ধতা কাটলেও দুর্ভোগ শেষ হয়নি বন্দর নগরীর বাসিন্দাদের। চট্টগ্রামবাসীর কাছে এখন ভোগান্তির নতুন নাম খানাখন্দে ভরা সড়ক। প্রধান সড়ক থেকে অলিগলি প্রায় সর্বত্রই একই চিত্র। সিটি কর্পোরেশন অগ্রাধিকার ভিত্তিতে সড়ক মেরামতের কথা জানালেও বছর বছর ভোগান্তিতে ক্ষোভ বাড়ছে বাসিন্দাদের। প্রায় 70 লাখ মানুষের বাস বন্দরনগরী চট্টগ্রামে, কিন্তু জনবহুল এই নগরীতে সেবার মান বরাবরই রয়ে গেছে উপেক্ষিত। প্রতি বর্ষাতে জলাবদ্ধতায় নাকাল হয় নগরবাসী, এবারও তার ব্যতিক্রম নয়। টানা বৃষ্টিতে পথঘাট ডুবে সৃষ্টি হয় অসহনীয় দুর্ভোগ। বৃষ্টি কমে আসায় পানি নামলেও নগর জুড়ে রয়ে গেছে ক্ষতচিহ্ন। অক্সিজেন, আতুরার ডিপো, মুরাদপুর, বন্দর ও আগ্রাবাদ সহ বিভিন্ন এলাকার সড়কে তৈরি হয়েছে বড় বড় গর্ত। ভাঙাচোরা সড়কে চলতে গিয়ে দুর্ভোগে পড়তে হচ্ছে বাসিন্দাদের। বেড়েছে যানজট। যে আগ্রাবাদের ওখানে প্রায় জায়গায় এই খানাখন্দ, রাস্তায় অনেক বড় বড় গর্ত। তারপর হচ্ছে জামালখান মোড়ে আছে অনেকগুলো গর্ত। জায়গায় রাস্তাঘাট ভেঙে অবস্থা খারাপ হচ্ছে, আমাদের গাড়ি চালাতে অনেক সমস্যা, অনেক গাড়ি অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে। এক নিয়মে চালাইতে গেলে মানে গাড়ির এদিক সেদিক চলে যায় এবং কি গাড়ির টাল হয়ে যায়, চাক্কা নষ্ট হয়ে যায়। জনদুর্ভোগ কমাতে গুরুত্বপূর্ণ সড়কগুলোকে অগ্রাধিকার দিয়ে পর্যায়ক্রমে সংস্কার করা হচ্ছে বলে দাবি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের। আমরা পানি নেমে যাওয়ার তাতে ফন্সটাকে উপরে ধরে দিয়েছি, ভোগান্তির কথা চিন্তা করে আমরা
সিটি কর্পোরেশনের হিসেবে সাম্প্রতিক জলাবদ্ধতায় নগরীর প্রায় 200 কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে, যা মেরামতে লাগবে 350 কোটি টাকারও বেশি। ডিবিসি নিউজ ডেস্ক। পদ্মা সেতু চালু হওয়ার পর ভাঙা কুয়াকাটা মহাসড়কে বেড়েছে যানবাহনের চাপ, কিন্তু সেতু থেকে ভাঙা পর্যন্ত 6 লেনের সড়ক হলেও ভাঙা পার হলেই বদলে যায় দৃশ্যপট। কুয়াকাটা পর্যন্ত 2 লেনের সরু সড়কে অনেকটা ঝুঁকি নিয়ে চলছে দূরপাল্লার বাস থেকে শুরু করে পণ্যবাহী ট্রাক। প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা, অথচ দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ সড়কটি 6 লেনে উন্নীত করার উদ্যোগ থাকলেও বাস্তবায়ন হয়নি। একে তো 2 লেনের সরু সড়ক, তার উপর যানবাহনের চাপ, ফলে ভাঙা কুয়াকাটা মহাসড়কে ঘটছে একের পর এক দুর্ঘটনা। কখনো নিয়ন্ত্রণ হারিয়ে বাস সড়কের পাশে, কখনো যানবাহনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে প্রাণহানি। ঢাকা থেকে কুয়াকাটা পর্যন্ত প্রায় 270 কিলোমিটার পথের মধ্যে ঢাকা থেকে ভাঙা পর্যন্ত রয়েছে আধুনিক এক্সপ্রেসওয়ে। এই অংশে দ্রুত ও স্বাচ্ছন্দ্যে চলাচল করতে পারেন যাত্রীরা, তবে ভাঙা পেরোলেই বদলে যায় চিত্র। ভাঙা থেকে কুয়াকাটা পর্যন্ত প্রায় 170 কিলোমিটার 2 লেনের সড়কে যানবাহনের চাপ বেশি থাকায় সামান্য অসতর্কতা কিংবা ঝুঁকিপূর্ণ ওভারটেকিং থেকে প্রতিনিয়তই ঘটে দুর্ঘটনা। দৈনিক 2-1টা অ্যাক্সিডেন্টের খবর আমরা পাই। আমরা চাচ্ছি না কোনো মায়ের বুক খালি হোক এই রাস্তায়। প্রতিদিন কোনো না কোনো দুর্ঘটনা আমার চোখে পড়ে। এই অবস্থার পরিপ্রেক্ষিতে যে আমাদের 6 লেন খুবই জরুরি। শুধু স্থানীয় যোগাযোগ নয়, দক্ষিণাঞ্চলের অর্থনীতি ও পর্যটনের জন্য গুরুত্বপূর্ণ মহাসড়কটি। ভাঙা থেকে কুয়াকাটা পর্যন্ত 6 লেন মহাসড়ক নির্মাণের উদ্যোগ নেওয়া হলেও ডিপিপি জটিলতায় শেষ পর্যন্ত তা আলোর মুখ দেখেনি। এই অঞ্চলে 6 লাইন লাগে বাংলাদেশের অনেক আগে, কারণ এটা হচ্ছে পর্যটন এলাকা। বাস চলাচল অনেক অ্যাক্সিডেন্ট ঘটে, আমাদের ওই যে বাচ্চা পোলাপান রাস্তা পারাপারে অনেক সমস্যা হয়, কিন্তু 6 লেন হইলে ওভারব্রিজ বা ভালো হইবে, এইটার জন্য আমরা খুব দাবি জানাই। আমরা প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ জানাবো অতি দ্রুত এই রাস্তাটা যেন নির্মিত হয়। এদিকে ভাঙা কুয়াকাটা মহাসড়কের গুরুত্ব বিবেচনায় বিষয়টি মন্ত্রণালয়কে জানানো হয়েছে বলে জানিয়েছেন সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী। এই সড়কের এই অংশগুলো আসলে জনগুরুত্বপূর্ণ এবং এই বিষয়টা আমরা সবাই কনসার্ন যে এটাকে বর্তমানে 2 লেন আছে, এটাকে 4 লেন বা 6 লেন যেখানে যেটা প্রয়োজন হবে এটা করতে হবে। এ বিষয়ে সরকার সচেষ্ট আছে। দক্ষিণাঞ্চলে নিরাপদ যোগাযোগ ও অর্থনৈতিক সম্ভাবনাকে কাজে লাগাতে দ্রুত ভাঙা থেকে কুয়াকাটা পর্যন্ত 6 লেন মহাসড়ক বাস্তবায়নের দাবি পটুয়াখালীবাসীর। ডিবিসি নিউজ ডেস্ক। হাওড়াঞ্চলের মানুষের যাতায়াত সহজ করতে এবং কৃষি জমি থেকে উৎপাদিত ধান দ্রুত ঘরে তোলার লক্ষ্যেই হবিগঞ্জের আজমিরিগঞ্জে নির্মাণ করা হয় একটি সেতু। তবে 5 কোটিরও বেশি টাকা ব্যয়ে নির্মিত সেতুটি 3 বছর পেরিয়ে গেলেও এখনও ব্যবহারযোগ্য হয়ে ওঠেনি। মূল সেতুর কাজ শেষ হলেও সংযোগ সড়ক না থাকায় এটি কার্যত অচল অবস্থায় পড়ে আছে। হবিগঞ্জের হাওড়াঞ্চল হিসেবে পরিচিত আজমিরিগঞ্জ ও বানিয়াচং উপজেলার মানুষের দীর্ঘদিনের যাতায়াত দুর্ভোগ লাঘবের লক্ষ্যে কাটাগাং নদীর উপরে 83 মিটার দীর্ঘ একটি সেতু নির্মাণ করা হয়। নয়াগড় গ্রামের পাশ দিয়ে নির্মিত এই সেতুর কাজ শুরু হয় 2022-23 অর্থবছরে। স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে 5 কোটি 18 লাখ টাকার বেশি ব্যয়ে নির্মিত সেতুর মূল কাঠামোর কাজ শেষ হলেও এখনো হয়নি সংযোগ সড়ক। তাই প্রতিদিনের মতোই মানুষকে বিকল্প ঝুঁকিপূর্ণ পথ ব্যবহার করে চলাচল করতে হয়। এমন অবস্থা আমরা আছি ভাই, না নিতে পারি ধান, না নিতে পারি গরু বাছুর। ব্রিজের দুই পাশে মাটি না থাকাতে আমরা দেশের মানুষ যাতায়াত করা খুব কষ্ট হয়। উপকারের জন্য সরকার দিচ্ছে, কিন্তু বর্তমানে আমরা উপকার বেশি হইতেছে। তবে স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তর জানাচ্ছে শীঘ্রই মাটি ভরাট করে সংযোগ সড়ক নির্মাণের কাজ সম্পন্ন করা হবে। ব্রিজের কাজ কাজ কমপ্লিট, এখন হলো এপ্রোসের কাজ চলমান। আমরা ইনশাল্লাহ খুব দ্রুত এপ্রোসের কাজ শেষ করে চলাচলের উপযোগী করার জন্য আমরা খুবই চেষ্টা করতেছি। দ্রুত সড়ক নির্মাণ না হলে কোটি টাকার প্রকল্প কেবল কাগজে কলমে সীমাবদ্ধ থেকে যাবে, এমনটাই আশঙ্কা এলাকাবাসীর। ডিবিসি নিউজ ডেস্ক। বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরীর দুর্নীতি মামলার রায় দেয়া হবে আজ।
দুপুরে ঢাকার 2 নম্বর বিশেষ জজ আয়েশা নাসরিনের আদালত এই রায় দেবে। গত 15 জুলাই রাষ্ট্র ও আসামি পক্ষের যুক্তি তর্ক উপস্থাপন শেষে রায় ঘোষণার দিন ঠিক করা হয়। এসকে সুরের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন সহ তার ওপর নির্ভরশীল ব্যক্তিবর্গের নামে বা বেনামে থাকা স্থাবর বা অস্থাবর সম্পদ অর্জনের অভিযোগ ওঠে। এ বিষয়ে নোটিশ দেওয়ার পরও 21 কার্যদিবসের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায় 2024 সালের 23 ডিসেম্বর মামলা করে দুদক। 2025 সালের 6 নভেম্বর অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেয় আদালত। এ মামলায় সাক্ষ্য দিয়েছেন 7 জন। গণিতের ইতিহাসের নতুন অধ্যায়। 1 শতাব্দীরও বেশি সময় ধরে বিশ্বের সেরা গণিতবিদদের ভাবিয়ে তোলা 2টি জটিল গাণিতিক সমস্যার সমাধান করে প্রথমবারের মতো বিশ্বের সর্বোচ্চ গণিত সম্মান ফিল্ডস মেডেল জিতেছেন 2 চীনা গণিতবিদ। এই অর্জন শুধু চীনের নয়, বিশ্ব গণিতের ইতিহাসেও একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। বিশ্ব গণিতের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার ফিল্ডস মেডেল। অনেকেই একে গণিতের নোবেল বলে ডাকেন। আর সেই সম্মান এবার প্রথমবারের মতো জয় করলেন 2 চীনা গণিতবিদ হং ওয়াং এবং ইউ ডেং। যুক্তরাষ্ট্রে আয়োজিত আন্তর্জাতিক গণিত সম্মেলনে তাদের হাতে তুলে দেয়া হয় এই সম্মাননা। তাদের সঙ্গে পুরস্কার পেয়েছেন যুক্তরাষ্ট্রের জন পার্ডন এবং কানাডার জ্যাকব সিমারম্যান। প্রত্যেকেই পেয়েছেন $15,000 কানাডিয়ান। হং ওয়াং আলোচনায় এসেছেন 1917 সালে জাপানি গণিতবিদ সোইচি কাকেয়ার উত্থাপিত বিখ্যাত কাকেয়া সমস্যার সমাধান করে। সহকর্মী জশ জালের সঙ্গে তিনি দেখিয়েছেন একটি পেন্সিলকে সব দিকে ঘোরাতে হলে সর্বনিম্ন কতটুকু জায়গা প্রয়োজন ও তার নতুন গাণিতিক ব্যাখ্যা। অন্যদিকে ইউনিভার্সিটি অব শিকাগোর অধ্যাপক ইউ ডেং সমাধান করেছেন 1900 সালের জার্মান গণিতবিদ ডেভিড হিলবার্টের উত্থাপিত বিখ্যাত হিলবার্টের ষষ্ঠ সমস্যা। গ্যাসের কণার আচরণ বিশ্লেষণের মাধ্যমে তিনি দেখিয়েছেন অসংখ্য ক্ষুদ্র কণার গতিবিধি থেকে কিভাবে একটি বৃহৎ সিস্টেমের আচরণ ব্যাখ্যা করা যায়। 35 বছর বয়সী হং ওয়াং এই সম্মান পাওয়া ইতিহাসে তৃতীয় নারী। আর এই অর্জনের খবর ছড়িয়ে পড়তেই চীনের সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় উচ্ছ্বাস। চীনা গণিতবিদদের প্রথম ফিল্ড মেডেল জয় এমন হ্যাশট্যাগে মিলিয়ন মিলিয়ন ভিউ জমা পড়ে। বিশ্বজুড়ে যখন কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই মানুষের বিশ্লেষণী ক্ষমতাকে নতুনভাবে চ্যালেঞ্জ করছে, ঠিক সেই সময়ে শতবর্ষেরও বেশি পুরনো 2টি কঠিন গাণিতিক সমস্যার সমাধান দেখিয়ে দিলেন এই গবেষকরা। বিশেষজ্ঞদের মতে এটি শুধু ব্যক্তিগত অর্জন নয়, ভবিষ্যতের গণিত, পদার্থবিজ্ঞান এবং প্রযুক্তি গবেষণার জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিতে পারে। চীনের জন্য এটি প্রথম ফিল্ড মেডেল হলেও বিশ্ব গণিতের জন্য এটি নতুন দিগন্তের সূচনা। 100 বছরের অমীমাংসিত প্রশ্নের উত্তর খুঁজে দিয়ে হং ওয়াং ও ইউ ডেং প্রমাণ করলেন জটিলতম সমস্যারও সমাধান আছে, যদি থাকে নিরলস গবেষণা আর অসীম ধৈর্য। আল মুমিত, ডিবিসি নিউজ ডেস্ক। পিরলো পরিকল্পনা ভেস্তে যেতেই পদত্যাগ করলেন টেকনিক্যাল ডিরেক্টর পাওলো মালদিনি ও তার উপদেষ্টা লিওনার্দো। রাশিয়ান বেটিং প্রতিষ্ঠানের সঙ্গে পিরলোর বাণিজ্যিক সম্পর্কই আটকে দেয় তার নিয়োগ। নতুন সংকটে ইতালিয়ান ফুটবল। কোচের পাশাপাশি এখন টেকনিক্যাল ডিরেক্টরও খুঁজতে হবে ইতালিয়ান ফুটবল ফেডারেশনকে। 4 দশকের মধ্যে সবচেয়ে কঠিন সময় পার করছে ইতালিয়ান ফুটবল ফেডারেশন। জাতীয় দলের প্রধান কোচ নিয়ে এমনিতেই জটিলতার মধ্যে দেশটির ফুটবল। কার্লো আনচেলত্তি ও পেপ গার্দিওলা না বলে দেওয়ার পর সম্ভাবনা জাগে আন্দ্রেয়া পিরলোর দায়িত্ব নেওয়ার। কিন্তু রাশিয়ান একটি বেটিং কোম্পানির সঙ্গে বাণিজ্যিক চুক্তি থাকায় সেই প্রক্রিয়াও ভেস্তে যায়। টানা তৃতীয় বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জনে ব্যর্থ ইতালি। সেই দলটাকে সঠিক পথে ফেরাতে মাত্র 16 দিন আগে টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে মালদিনিকে নিয়োগ দেয় দেশটির ফেডারেশন। কিন্তু দায়িত্ব নেওয়ার 16 দিনের মাথায় ইতালিয়ান ফুটবল ফেডারেশনের দায়িত্ব ছাড়লেন মালদিনি। একই সঙ্গে পদত্যাগ করেন তার উপদেষ্টা সাবেক ব্রাজিলিয়ান ফুটবলার লিওনার্দো। এই পদত্যাগের সিদ্ধান্ত আসে এমন সময়ে যখন ইতালির সাবেক তারকা আন্দ্রেয়া পিরলো জানিয়ে দেন তিনি আর জাতীয় দলের প্রধান কোচ হওয়ার দৌড়ে নেই। মালদিনি ও লিওনার্দোর একসঙ্গে সরে দাঁড়ানোই নতুন সংকটে এফআইজিসি। উৎস রশিদ, ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি সংবাদে ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।